আচ্ছা, অভিজিৎ গাঙ্গুলি একজন খুনি, এটা রাজ্যের একটা লোক মানে বলুন তো আপনি? অভিজিৎ গাঙ্গুলি একজন চরিত্রহীন শিরোধারী করছে। শিরোধারী তো যে কোনো গুণী মানী ব্যক্তির বিরুদ্ধে হয়ে যাবে, এটা বলে দিচ্ছি তো। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় টিআরপি হচ্ছে গুণী মানী ধরো, শিরোধারী ধর্ষণের মামলা করো। যে পাল্টি কাকে বলে, নোংরামি নষ্টামি কাকে বলে, ভোট করার জন্য কত নিচে নামা যায়। বলছে তৃণমূল চোর, কোথায় চুরি করেছে, কার পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন, একটা হাওয়া তুলে দিয়েছে, গোয়েবলেস কয় দেয়। চুরিটা করেছে, প্রমাণটা কোথায়? আমি তো কোর্টে যাচ্ছি ডিফরমেশনে, ওই রোজ সংবাদপত্রে উল্টো পাল্টা বলা, আমি নিজে মামলা করছি। আচ্ছা, মুখ্যমন্ত্রীকে চোর এই শব্দটা বলে, আমি তো শুভেন্দু অধিকারীর কথা যদি বলি, উনি যতবার ঈশ্বরের নাম নেন তার চেয়ে বেশিবার মনে হচ্ছে সারাদিনের মধ্যে মুখ্যমন্ত্রীকে চোর বলেছেন। তো ব্যবস্থা হলে তো শুভেন্দু অধিকারী তো বাইরে ঘুরে বেড়াচ্ছে মনে আর কি, এবার থেকে নেবে। আচ্ছা আচ্ছা, তো তাহলে প্রশ্নটা হচ্ছে যে উনি তো চোর প্রমাণিত হয়নি, তাই তো? মানে ওনার বক্তব্য আমি কি চোর প্রমাণিত হয়েছি? হ্যাঁ, গোটা রাজ্যব্যাপী যা যা হচ্ছে তাতে চৌর্যবৃত্তি হচ্ছে। রাজ্যের অন্যতম শিল্পের নাম দুর্নীতি শিল্প, তো সে দায় তো ঘুরিয়ে ফিরে তার কাছে যায় বলে লোক দাবি করে। কিন্তু প্রশ্ন উঠতে পারে, উনি বলতে পারেন আমি নিজে চুরি করেছি, তার কি প্রমাণ আছে? তাহলে অভিযোগ উঠেছে, প্রমাণিত হয়নি। তাহলে অভিযোগ উঠলে প্রমাণিত যদি না হয়, তাহলে তাকে পরিষ্কার করে সেই তকমায় সেই অভিধায় অভিষিক্ত করা যায় না, অর্থাৎ চোর বলা যাবে না। ঠিক তাই যদি লজিক হয়, তাহলে তার সঙ্গে তিনি তো শাসনতান্ত্রিক প্রধান, আর রাজ্যে আর একজন আছে, তিনি হচ্ছে সাংবিধানিক প্রধান, তার নাম রাজ্যপাল। তো রাজ্যপাল সম্পর্কে অভিযোগ উঠেছে শিরোধানী, আজকে দেখলাম আবার ধর্ষণ অভিযোগ উঠেছে, অভিযোগ উঠেছে তো অভিযোগ উঠেছে, তদন্ত যদি হবে আদালতে উনি যেতে পারেন। যদি রক্ষা কবচ ওরা থেকে থাকে সেই তার বিরুদ্ধে আদালতে যেতে পারেন, কে মাননীয় যেতে পারেন আদালতে, বঙ্গবাসীকে রক্ষার দায়িত্ব তো তার। কিন্তু সেই তদন্ত সম্পন্ন হওয়ার আগে, অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কি করে বলে দেন যে মলস্টেশন করেছেন রাজ্যপাল? ওরে বাবা বলেছে আবার, ওরে বাবা, রাজ্যপাল ডাকলে আমি রাজভবনে যাবো না, তার দুর্ঘটনা ঘটে যাবে। কত খারাপ একটা ইঙ্গিত বলুন তো। আপনার তো নির্বাচনী ইশতেহারে সিএ বাতিল আছে, তাহলে এখন বনগাঁ ইলেকশনের সময় ওটা কি করে গ্রহণ করলেন? যে আদালতে তিনি ছিলেন বিচারক, তার যারা কলিগ, সঙ্গী সাথী, বন্ধু, তাদেরকে ওনার বিচারের দায়িত্ব দেওয়া আছে। ওনার বিরুদ্ধে অভিযোগ, সরে গেছে লজ্জায়, সরে গেছে দুঃখে, যন্ত্রণায়, নিতে পারছে না তারা, হজম করতে পারবে না তারা। কিসের অভিযোগ তার বিরুদ্ধে? খুন এবং শিরোধানী। মানে অভিজিৎ বাবু জাস্টিস ছিলেন, জাস্টিস থেকে 2 মাসের মধ্যে খুনি হয়ে গেলেন, ধর্ষক হয়ে গেলেন, শিরোধানী করার লোক হয়ে গেলেন। ভাবা যায়? চরিত্রহীন লম্পট হয়ে গেলেন। পুলিশকে যা বলবে তাই তো করে দেবে। পুলিশকে যদি নির্দেশ দেওয়া হয় তুমি ওর বিরুদ্ধে করো, তিনি ধরুন স্বামী বিবেকানন্দ এখন চলে এসছেন পৃথিবীতে। না, আমি বলছি দেবাংশু ভট্টাচার্য বলছেন বিচার ব্যবস্থার কলঙ্ক এরা, কারণ বিচারপতিকে কেস ছেড়ে সরে যেতে হচ্ছে, তার মানে বুঝুন। হ্যাঁ, বিচারপতিরা না ওইটা আলোচনা করতে লজ্জাবোধ করছে যে কত কঠিন ষড়যন্ত্র হতে পারে। আমারই কলিগ কদিন আগে একসাথে বসে আমরা বিচার আচার করেছি, অসাধারণ রায় দিয়ে যে গোটা বাংলার দেবতুল্য হয়েছে সেই ব্যক্তিকে কি হারে চক্রান্ত করতে পারে, সেই চক্রান্তর কেসটাকে নিয়ে কি করে জিজ্ঞাসাবাদ করব, এই লজ্জায় তারা চলে যাচ্ছে। বন্দ্যোপাধ্যায় যে হলফনামা জমা দিয়েছে তাতে তার বাড়ি নেই, গাড়ি নেই, কি করি বাবারি। আচ্ছা, আমি এটা জানতে, ওরা যে বাড়িটা আছে ওই বাড়িটা কি 1.5 লক্ষ কোটি টাকা বেশি দাম না? ও লিপসেন বাবুসের নাম, তা লিপসেন বাবুসের মালিক কে, ডিরেক্টর কে? লিপসেন বাবুস একটা কোম্পানি, সেই কোম্পানিতে একজন মালিক থাকবে, প্রাইভেট কোম্পানি তো ওটা। ওনার বাবা মা খুব ধনী আছে, ওনার বাবা মাকে তাহলে তদন্ত করা, ওই টাকা পয়সা পেলে করতে নাকি? টাকা পয়সা পেতে হবে তো। ধরুন আমি টাকা পয়সা লুট করলাম, না আমি বলি, ধরুন আমি টাকা পয়সা লুট করেছি, করে আমি বাবা মার নামে বাড়ি কিনে দিয়েছি। বাবা মার আর্থিক সামর্থ্য কি বাড়ি কেনার? যদি আমি দিয়ে থাকি, কোথেকে বেঁচেছে? তদন্ত তো এইভাবে হওয়া উচিত। এই কেটে দিয়ে চিড়ে দিয়ে যেটা ওই আগে উত্তমরা করছিল আরো বড় করে হবে নাকি? মানে আমি তো জানি এই ইজ্জত ফিজ্জত মর্যাদাই কটা দিনের জন্য, এই ভোটের কটা দিনের জন্য। আমি তো আগেই বলেছি, আমি বুঝতে পারছি নির্বাচন কমিশন কেন লোকের সম্পত্তির হিসাবে জানতে চায়, যখন দেখতে পাচ্ছে চূড়ান্ত মিথ্যে কথা তাদের কাছে প্রোভাইড করা হচ্ছে, নেই কেন? আমি বুঝলাম না।
অভিষেক বাবু 1.5 কোটি টাকা সম্পত্তির মালিক। আমি গোটা বঙ্গবাসীকে বলছি, আমি মাননীয়াকেও বলছি, আমি পশ্চিমবঙ্গের 11 কোটি মানুষকে বলছি, অভিষেক বাবুর যা কিছু আছে সব মিলিয়ে 1.5 কোটি টাকার মালিক আমি দেখছিলাম। তাই যদি 1.5 কোটি টাকারই মালিক হয়ে থাকে তাহলে অন্য টাকা পয়সাগুলো কোথায় কি গেছে দেখতে হবে। আর যদি এটা মেনে নেন, কে মেনে নিচ্ছে? নির্বাচন কমিশন। তাহলে তো এইগুলো জিজ্ঞাসা করার কোনো দরকারই নেই, সবই তো মিথ্যা, সবই তো গল্প। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো এবার ওই শিরোতাহানিটানির মামলা দিয়ে দেবে না তো? প্রধানমন্ত্রীকে আমি একটু সাবধান করি, আপনি রাজ্যপালের ওই দপ্তরে যাচ্ছেন, কোথা কোনো ফিট করে নেই তো আবার। মানে দেশের তো যত মানি লোক, যত গুণী লোক, কারো সম্মান থাকবে না। এতদিন ধরে অন্যভাবে অসম্মান করা হচ্ছিল, এখন শিরোতানি এই মুহূর্তে হট কেক। ওইদিকে সন্দেশ খালি পুরো খালি করে দিয়েছে সন্দেশটাকে একদম। এবং আমি দেখলাম নাকি মাম্পি দাস বলে কি একজন, সেটা কি গ্রেপ্তার হয়ে গেছে, সেটা কি মিথ্যে টিথ্যে বলেছে। তাহলে কে সত্য কে মিথ্যা ভয়ঙ্কর ব্যাপার। এতদিন ধরে গ্রেপ্তার করেনি কেন? 2021 অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ওয়াইফের নাম দিয়েছিল রুজিরা নারুলা, এখন এই রুজিরা ব্যানার্জি, এখন 24-এ দিচ্ছেন রুজিরা নারুলা। অঙ্ক আছে, তার দুটো প্যান কার্ড। হ্যাঁ, তারা বুঝে নিন, অঙ্ক আছে। শোনেন, আমার 100 কোটি টাকা আছে, আমি 1 কোটি দেখাবো। 100 কোটিকে 1 কোটি দেখাতে গেলে কি করে এটা বন্টিত করব, কি কি করলে কোন কোন মাধ্যমে সেই টাকাটাকে আমার কম করে দেখানো যাবে, অনেকগুলো লোকের মধ্যে বিলিয়ে দাও। আমার বাবা মা, আমার ঠাকুরদা ঠাকুমা, আমার বাড়ির অ্যাসিসিয়ান ডগ, যেটা পার্থ চট্টোপাধ্যায় করেছিল, যে 2 তলা বাড়ি নাকি কুকুরের নামে, তো করে দাও। আচ্ছা, এই যে ভাবের ঘরে চুরি, এই যে চালাকি, এটা তো আরো বড় অপরাধ। সিএএ ভাবতে খুব কষ্ট লাগছে, মানে কত ডিগ্রি পাল্টি খেতে পারে? 360 ডিগ্রি না 180 ডিগ্রি? মাননীয়া সিএএ নিয়ে তিনি গোটা রাজ্যে ঝড় তুলেছিলেন যে সিএএ এলে বাংলার মানুষ ধ্বংস হয়ে যাবে, মুসলমান জনজাতি সর্বশান্ত হয়ে যাবে। তিনি মসিয়া হয়েছিলেন, ওই যেমন নির্মল মাঝি বলেছেন আল্লাহ, তিনি তেমন একটা দায়িত্ব নিয়ে অবতীর্ণ হয়েছিলেন রথ নিয়ে রাস্তায়, সিএএ নিপাত যাক, তাই তো? যার জন্য প্রায় 50 কোটি টাকার রেল পুড়িয়েছিল অসচেতন পিছিয়ে পড়া মুসলমানের দল, আতঙ্কিত হয়ে গিয়ে। ওটা ছিল আতঙ্কের বই প্রকাশ। কত রক্তারক্তি হয়েছে, লাঠালাঠি হয়েছে। আমার মনে পড়ে সেই পাক সার্কাসের মুসলমান মহিলারা দিনের পর দিন, মাসের পর মাস রাস্তায় বসে পড়েছিল, তাদের ভয় হয়েছিল সিএ এসে গেলে তাদের এখান থেকে তাদের অস্তিত্ব, তাদের বাস করা এই বাংলায়, ভারতের কথা বাদ দিলাম, এই বাংলায় তারা থাকতে পারবে না, তাদেরকে দেশ ছাড়া হতে হবে, তাদেরকে রাজ্য ছাড়া হতে হবে, তাদের ভিটে মাটি চাটি হয়ে যাবে, চটি হয়ে যাবে, সব আতঙ্কিত হয়ে গিয়েছিল। তারা কেঁদে কুটে বাচ্চাকে ঘরে রেখে দিনের পর দিন তারা ওই পাক সার্কাস ময়দানে ছিল। মুসলমানদের জন্য ভয় ছিল ওটা, কিন্তু 2024-এর সিনারিও পুরো চেঞ্জ। মুসলমান আর ভয় পাচ্ছে না, তারা জেনে গেছে সিএএ এটা কারো নাগরিকত্ব কেড়ে নেবার জন্য নয়, কারো নাগরিকত্ব দেবার জন্য। সেই দেওয়াটা যদি অন্য ধর্মাবলম্বী হয় তাতে ক্ষতিটা কি, এটা জেনে গেছে। তারা আতঙ্কিত হয়নি তেমন, তবুও চেষ্টা করেছে। তবুও এই 2024 সালে ইলেকশনের আগে আমরা দেখেছি মুসলিম প্রধান জেলা বীরভূমে, মালদাহে, মুর্শিদাবাদে এই যে ভোট চলে গেল কদিন আগে, তখনও কিন্তু বলেছে এই সিএ হয়ে গেল, এনআরসি চলে এলো, বলেছে তো যে সিএ এর পরই আসবে এনআরসি। মাননীয় জানেন না, মাননীয় জানেন সিএ এর পরই হলো এনআরসি, এনআরসি করে তাড়িয়ে দেবে সব। কিন্তু প্রথমে গত পরশু বললেন মাননীয় ভাইপো, তিনি কি বললেন যে যদি দল নাও চায়, সত্য যদি কোনো কিছু না থাকে, আমরাও সিএএ চাই, সামনে বনগার ভোট তাই, সামনে বনগার ভোট তাই। লজ্জার কথা, যাতে তো দেখে নিতে পারে, তবে তো ভয় পাবে। এখন যদি দেখে নেবো বলবে, তারপরে সাক্ষী তো পরিবর্তিত হয়ে যেতে পারে, সাক্ষী তো পরিবর্তিত হয়ে যেতে পারে। সন্দেশখালী মহিলারা 2-3 লাখ টাকা বিক্রি হয়, এই 2-3 হাজার টাকায়, মানে 2-3 হাজার টাকা বলে তারা বলে আমরা সব ধর্ষিত হয়ে গেছি, তাদের রেট মানে 2-3 হাজার টাকা দাও আর বাংলা রমণীদের ধর্ষিত হওয়ার অভিযোগ গ্রহণ করার রেট দেখে যাও। কি লজ্জার কথা নয়? হ্যাঁ, 2-3 হাজার টাকাতে একটি মহিলা বলে দিচ্ছে, মানে বঙ্গের মহিলা।
দানবিক আচরণ। হ্যাঁ, তাহলে না না, ব্যাপারটা কি নাটক কি 2-3 হাজার টাকার জন্য? তো নাটকটা করলো কে? 2-3 হাজার টাকা দিয়েছে একটা ভদ্র ঘরের ভদ্র মেয়ে, সে বলেছে আমি রেপ হয়েছি, বলতে পারে? তারপরে 2-3 হাজার টাকা যদি রেপের দায়িত্ব কেউ নিয়ে নেয়, তাহলে 1,000 টাকা সে তো বিক্রি হবে, তার ভোট বিক্রি হবে। তার রাজ্যপালের একটা বয়স হয়েছে, ওনারও বয়স হয়েছে, ওনার পছন্দ নাও হতে পারে, কিন্তু বলার ভঙ্গিটা দেখেছেন খেলা করে? তার পাশে পাশে যাবে না, যদি খুব বেশি হয় রাস্তাঘাটে একবার দেখা করে চলে যাব, কথা বলে নেবো। তাহলে আপনি তাকে এতটা ঘৃণা করছেন, তার বিরুদ্ধে অভিযোগটা কি প্রমাণিত হয়েছে? ঠিক যেমন আপনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি বলে আপনাকে চোর বলা যাচ্ছে। আপনি বলবেন তার বিরুদ্ধে অভিযোগের অনেক কিছু প্রমাণ আছে, তো শুভেন্দু বাবুরা বলবে আপনার বিরুদ্ধে চুরি করার অনেক কিছু প্রমাণ আছে। দুটোই আদালতে যাচ্ছে, তো দুটোই বিচার বিভাগের কাছে যাবে, দুটোই তদন্তের আন্ডারে আছে। তো আপনি কি করে রাজ্যপালকে মনস্টেশন করেছে, অভিযোগ নয়, ধর্ষণ বলবেন করেছে? যদি বলতে পারেন তাহলে আপনার বিরুদ্ধে কি ডিফরমেশনের মামলা হবে না? উত্তর দিন আমাকে। একই যাত্রা পৃথক ফল হয় কি? আজকে টিভিতে দেখছিলাম কোন এক নৃত্যশিল্পী রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করেছে। 2023 সালে জুন মাস নাগাদ নাকি এই অভিযোগ করা হয়েছিল, 2023 সালে জুন মাস নাগাদ। তখনই নাকি তিনি নবান্নকে জানিয়েছিলেন, আমি যা দেখছি টিভিতে। তো তখনই নবান্নকে জানালে মানে ধর্ষণের অভিযোগ, শিরোধারী না। ততদিন ধরে নবান্ন নীরব ছিল কেন? 2024 সালের ইলেকশনের আগের মুহূর্তটা ভাবা ছিল নাকি? যদি নবান্নকে জানিয়ে থাকে তাহলে নবান্ন নীরব ছিল কেন? আমার প্রশ্নটা এটাকে। তাহলে মহিলাদের সম্ভ্রম রক্ষার দায়িত্ব কি নবান্নের মাননীয়ার নেই? মাননীয় বলছেন অসংখ্য মহিলা নাকি অভিযোগ করেছে, তো এখন নাকি তার মন কেঁদে উঠেছে ওই রাজভবনে অস্থায়ী কর্মীটির জন্য। তাহলে উনি কি ব্যক্তি মানুষের গন্ধ শুকে ভালোবাসা দেখেন, ভক্তি দেখেন? কিছু মহিলা ধর্ষিত হয়ে গেল, কোনো কথা বলবো না, আর 2-1টা মহিলার জন্য চিৎকার করব, তাহলে এটা তো বৈষম্য হয়ে গেল। নেন, ব্ল্যাক মানি নেন না। ঠাকুর ঘরে কেড়ে, আমি তো কলা খাইনি, ওনাকে বলেছে যে আপনি ব্ল্যাক মানি নেন? কেউ তো জিজ্ঞেস করেনি ওনাকে, হঠাৎ করে নিজে থেকেই কথাগুলি বলছেন কেন? বই লিখে গান করে ছবি এঁকে আমি পয়সা পাই। জানি তো, আমি জানি তো, মোবাইলটা তো ওই পয়সায় কেনা। আমি জানি অজন্তা চটিগুলো যে সপ্তাহে সপ্তাহে পরিবর্তিত হয়, জানি না, শুনছিলাম নাকি সপ্তাহে সপ্তাহে পরিবর্তিত হয়, ওটাও ওই পয়সা কেনা, আমি তো জানি। ফলে ওনার তো প্রচুর যোগ্যতা আছে, এটা তো সকলে জানে। অত বড় ভাষাবিদ, নাট্যকার, শিল্পী, গায়ক, ঔপন্যাসিক, লেখিকা, অ্যাডভোকেট, পৃথিবীতে কটা আছে। লোভ ভয় দুটো দেখানো হলো, তারপরে এখন কি বলছে? এখন বলছে শর্তগুলো তুলে নাও, ডাইরেক্ট এদেরকে কি করে দাও, নাগরিক করে দাও। মাননীয়া মনে পড়ে তখন সোমনাথ বাবু হচ্ছেন স্পিকার ভারতবর্ষের, সোমনাথ চ্যাটার্জি, সিপিএম। আপনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন, বলেছিলেন কোটি কোটি ওপার বাংলা থেকে আসা হিন্দুদেরকে, ওপার বাংলা থেকে আসা মানুষদেরকে এপার বাংলায় স্থান দিয়ে তাদের ভোটার করে তাদেরকে সিপিএম এর ভোটার করা হয়েছে। অর্থাৎ বাংলার উপরে বাড়তি জনগণের বোঝা চাপানো হয়েছে, অবৈধ লোকদের ঢোকানো হয়েছে। সেই এনআরসি করতে হবে, ওদেরকে বিতাড়িত করতে হবে, সেটা বিলম্ব হচ্ছে বলে কাগজ ছুঁড়ে মুখে মেরেছিলেন স্পিকারের। আপনি এনআরসি চেয়েছিলেন, আপনি এই আওয়াজ তুলেছে, সেই আওয়াজেরই তো প্রতিধ্বনি এনআরসি। সেই এনআরসি এখন হয়নি, কিন্তু কি হয়েছে, যারা এসেছে তাদের জন্য তো আপনাদের অনেক কান্না। আপনারা তো 24 পরগনা সেই জাকিরকে বলছে, আপনার নেত্রী, এই জাকিরের কাছে যাও, ওপার বাংলা থেকে যারা এসেছো তাদের অবৈধ আধার কার্ড, ভোটার কার্ড করে দেবে কে? জাকির। জাকির একজন তৃণমূলের কর্মী, সে আধার কার্ড ভোটার কার্ড তৈরি দেওয়ার জন্য তৈরি করে দেবে এনটাইটেল। অর্থাৎ আধার আছে, ভোটার আছে, রেশন কার্ডও আছে, কিন্তু তারা জানে আমরা এটা অবৈধ পথে করেছি। যাদের মনে এই হীনমন্যতা আছে, তারা যদি সিএ সুযোগ নিয়ে ফর্ম ফিল আপ করে সার্টিফিকেট পেয়ে বৈধতার সাথে মাথা উঁচু করে ভারতের নাগরিকত্ব লাভ করে, এতে আপনার তো কোনো ক্ষতি হওয়ার কথা ছিল না। আজকে আপনি বলছেন যে শর্ত তুলে দেওয়া হোক, অর্থাৎ যে কোনো লোক এসে আবেদন করে ফেলে দেখিয়ে দিও, কাগজপত্র থাকুক না থাকুক, গণহারে নিয়ে নেওয়ার কথা বলছেন, তাহলে তো আরো ভয় হয়ে গেল মুসলমানদের জন্য। আপনি তো গণহারে নেওয়ার কথা বলছেন, যে একটা লোককে কোনো জায়গায় নাগরিক করতে গেলে তার কিছু বিধি নিষেধ নিয়ম কারণের মধ্য দিয়ে যেতে হয়, এর নাম হলো শর্ত, টার্মস কন্ডিশন। অভিষেক বাবু কি বললেন?
টার্মস কন্ডিশন সব তুলে দাও, যে চাইবে তাকে নিয়ে নাও। ভোট দেবার জন্য এত সরলীকরণ? তাহলে মুসলমানদের ভয় দেখাচ্ছিলেন কেন? আপনারা তো রাজনৈতিক ইশতেহারে, আপনাদের যে তৃণমূল পার্টির যে ইশতেহার 2024 সালের ভোটের ইশতেহার, তাতে পরিষ্কার লেখা আছে আমরা সিএএ বাতিল করব, এনআরসি কে বিদায় দেব, বলেছে তো। আর আর ওই আমাদের অভিন্ন দেওয়ানি বিধি, তো এই যে দাবি আপনি তো সিএএ এইটাকে রাখতে চেয়েছেন, মানে এটাকে বাতিল করতে চেয়েছেন, তো বাতিল করতে চেয়ে আবার এখন রাখতে চাইছেন কেন? আপনার তো নির্বাচনী ইশতেহারে সিএ বাতিল আছে, তাহলে এখন বনগাঁ ইলেকশনের সময় ওটা কি করে গ্রহণ করলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় গত পরশু তিনি বলেছেন যে তৃণমূল পার্টি না চাইলেও আমি চাইছি, আর গতকালকে মাননীয়া বলেছেন যে আমরা সিএ কে শর্তহীন সিএ কে চাইছি।